নমস্কার, আমি প্রসূন আচার্য। আপনারা দেখছেন প্রসূন আচারিয়া জার্নালিস্ট চ্যানেলের নতুন এপিসোড। আপনারা জানেন আমরা বাংলায় এসআইআর যুদ্ধ নিয়ে, এসআইআর অ্যাকচুয়ালি কি হচ্ছে, কিভাবে নাগরিকত্ব থাকছে থাকছে না প্রশ্ন উঠছে। এই যে বারবার বিরোধীরা, বিশেষ করে বিজেপি, অনুপ্রবেশকারী রোহিঙ্গা মুসলিমদের প্রতি টার্গেট করছে। অন্যদিকে আমরা এর আগের যে এপিসোড করেছিলাম সুকৃতি রঞ্জন বিশ্বাসে, তার আগে আবিদ হোসেন সাহেবকে এনেছিলাম। আমরা পরিষ্কারভাবে বুঝতে পারছি যে বাদ পড়তে চলেছে বিশেষ করে পূর্ববঙ্গ থেকে আসা একটা বড় সেকশনের উদ্বাস্তু মানুষ, যাদের অনেকেরই কাগজপত্র যেগুলো চাওয়া হচ্ছে হয়তো নেই, কিন্তু তাদের আধার কার্ড এবং ভোটার কার্ডে নাম আছে। ইতিমধ্যেই এটা নিয়ে বিতর্ক সৃষ্টি হয়েছে এবং অক্টোবর মাসের এই যে অবস্থান চলছে, এই নিয়ে অলরেডি বিএলওদের ট্রেনিং শুরু হয়ে গেছে এবং নভেম্বর মাস থেকেই আমাদের এসআইআর হবে। কংগ্রেস, সিপিএম, তৃণমূল কংগ্রেস প্রত্যেকে ইলেকশন কমিশনের উপর চাপ বাড়াচ্ছে। অন্যদিক থেকে শুভেন্দু অধিকারী বলছেন 1,20,20,00,000 মানুষের নাম বাদ যাবে। অ্যাকচুয়ালি কি হতে চলেছে এসআইআর নিয়ে আগের দুটো এপিসোডের পর আজকে আমাদের থার্ড এপিসোড, এসআইআর যুদ্ধ হচ্ছে বাংলায়। আমরা এই এপিসোডে এনেছি কমল সুরকে, যিনি নো এনআরসির ফাউন্ডার 2019 সালে। কমলবাবু, আপনাকে আমাদের অনুষ্ঠানে স্বাগত জানাই। কমল, আপনি তো আসামের ব্যাপারটা খুব ডিটেলে একটু যদি সংক্ষেপে বলতেন। আসামে ঠিক এই পদ্ধতি নিয়ে তো 19 লাখ লোককে বেনাগরিক করে দেওয়া হলো, এইটা যদি আমাদের দর্শকদের একটু বলতেন। প্রথম দিকে লোকে তো খুব লাফাচ্ছিল, ভালো হচ্ছে ভালো হচ্ছে, তারপর হিন্দুদের প্রায় 12-13 লাখ বাদ গেল। এই জায়গাটা যদি একটু খুলে বলতেন দর্শকদের ভালো লাগবে। আসামে যা ঘটেছে আজকে সেটা বাংলা সহ গোটা ভারতবর্ষ সেটা করতে চাইছে। প্রশ্ন হিন্দু মুসলিম নয়, প্রশ্ন বাঙালি অবাঙালি নয়, প্রশ্ন হচ্ছে ভারতবাসী। এইটাকে মাথা থেকে যদি এই ব্রিটিশদের মতো ভাগ করো এবং শাসন করো, ভাগ করো এবং কাটো, এই পদ্ধতিতে আমরা বিশ্বাস করি না। আমরা মনে করি ভারতবাসীকে আজকে বেনাগরিক করা হচ্ছে, এর বিরুদ্ধে দাঁড়াতে হবে। এবং আসামে যে 19 লক্ষ মানুষকে বেনাগরিক করেছে তার প্রধান কারণ আসামের রাজনৈতিক দলগুলো, কংগ্রেস, সিপিএম, অগপ বা আরো যা বিজেপি, তারা যোগসাজাগ করে আসলে আসামের মানুষকে তারা, আসামে আপনি জানেন, শুনলে আশ্চর্য হয়ে যাবেন, আসাম এনআরসির বিরুদ্ধে একটা ঘরোয়া প্রতিবাদ পর্যন্ত হয়নি। এই রাজনৈতিক দলগুলো তারা মানুষগুলোকে এইটা বুঝিয়েছে এবং সেই কারণে আজকে এটা হয়নি। আরেকটা বিষয় ছিল, খুব ইম্পর্টেন্ট বিষয়, যেটা আজকে পশ্চিমবঙ্গ সহ গোটা ভারতবর্ষের ক্ষেত্রে ঘটতে চলেছে, সেটা হচ্ছে মধ্যবিত্তকে ছাড় দেওয়া। আজকে আপনি দেখবেন এই যে এসআইআর আইনের যে ক্রাইটেরিয়া আছে, সেখানটায় মাধ্যমিক পাসের সার্টিফিকেট ঢুকিয়ে দিয়েছে, বা 2002 এর ভোটার তালিকা যাদের নামে আছে এই প্রশ্নটাকে দিয়েছে। এর ফলে যেটা, এইটা কিন্তু নাগরিকত্ব আইনে নেই, এইটা কিন্তু এসআইআর করছে, এরপরে কিন্তু এনআরসিটা করবে। এবার মধ্যবিত্ত বাঙালি ভাবছে যে আমার আর কিছু না থাক, সার্টিফিকেটটা আছে মাধ্যমিকের। মধ্যবিত্ত বাঙালিকে আপাতত সরিয়ে রাখতে চাইছে। মধ্যবিত্ত হচ্ছে ভ্যানগার্ড অফ দ্য পিপল, সে এই বিষয়টাকে মানুষের কাছে নিয়ে যাওয়ার কথা। তো মধ্যবিত্ত যে চাচা আপন প্রাণ বাঁচা, আমি তো বেঁচে গেছি। কাজেই মধ্যবিত্ত কিন্তু আজকে এইটাকে নিয়ে মানুষের কাছে যাচ্ছে না, যেমন আসামে যায়নি। আসামের মধ্যবিত্ত মানুষ কিন্তু গরিব প্রান্তিক মানুষের কাছে যায়নি। আসামে যে 19,06,557 জন মানুষকে এনআরসি থেকে বাদ দিয়েছে, আপনি জানবেন এই 19,06,557 জনে গরিব প্রান্তিক মানুষ। কোন মধ্যবিত্ত বাঙালি, হিন্দু হোক বা মুসলিম হোক, কেউ বাদ যায়। প্রথম তালিকা যেটা বেরিয়েছিল 43 লক্ষ, তখন আপনার আমাদের প্রথম রাষ্ট্রপতির পরিবারের লোক ছিল সন্তোষ ট্রফি, আসামের সন্তোষ ট্রফি ক্যাপ্টেনও ছিল। হ্যাঁ, আপনার গুয়াহাটি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য তপোধর ভট্টাচার্য ছিল। কিন্তু পরবর্তীকালে মধ্যবিত্ত খুব স্মুথলি ট্যাকেল করে বেরিয়ে যায় এবং বাদ চলে যায় গরিব আদিবাসী মানুষ। এবং এবারও যা হবে, পশ্চিমবঙ্গ যা হতে চলেছে সেটা হচ্ছে যে গরিব আদিবাসী ভূমিহীন। আপনি বলুন তো, এরা বাংলাদেশি বলছে, জয়নগর বা মেদিনীপুরের যে গরিব মানুষ, ভূমিহীন মানুষ, সে কাগজ কোথায় পাবে? কাগজ কখনো নাগরিকত্বের প্রমাণ হতে পারে? একটা কাগজ আপনার কাছে থাকতে পারে, আমার কাছে নাই থাকতে পারে। কাগজ কি করে না করে? কাগজ সরকার যেটা দিয়েছে, সরকার সেটা বলতে পারে ভাই তুমি এটাকে রক্ষা করো, এটা তোমার নাগরিকত্বের প্রমাণ। সরকার তো দেয়নি কিছু, সরকার তো দেয়নি কিছু।
নাগরিকত্বের প্রমাণ কাগজ, এইটা পৃথিবীর কোনো কালে কোনো দেশে কখনোই এটা সম্ভব নয়। কোনো বিভিন্ন কারণে, প্রাকৃতিক দুর্যোগে কাগজ নাই থাকতে পারে। আর ভারতবর্ষের মতো দেশে যেখানটায় 60% বেশি মানুষ এখনো শিক্ষার আলো পায়নি বা মাধ্যমিক পাস করেনি, সেখানে মাধ্যমিক সার্টিফিকেট কল্পনা করা যায়? বিহারে 8% মানুষ মাধ্যমিক পাস, পশ্চিমবঙ্গে 20%-এর কম মাধ্যমিক পাস। তো গরিব মানুষের কাছে বলছে তুমি কাগজ দাও। এই সরকার কি জানে না? আমার আপনার থেকে 1 লক্ষ গুণ বেশি ভালো জানে যে মানুষের কাছে কাগজ নেই, এবং কাগজ নেই বলেই সে সেটা চাইছে। না, তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে সিপিএম, কংগ্রেস সবাই মিলে যে এই যে ইলেকশন কমিশনের উপর, আমি পশ্চিমবঙ্গে একদম স্পেসিফিক ফিরে আসি, কারণ এই আলোচনার পরও এই ধাপে আমরা পশ্চিমবঙ্গ নিয়েই কথা বলবো। তো তারা যেভাবে ইলেকশন কমিশনকে বারবার বলছে একজন নাগরিককেও বাদ দেওয়া যাবে না, আর ইলেকশন কমিশন, অথচ আসামে আমরা দেখলাম যে নতুন করে এমন সময় করা হলো 3,66,000-কে তুমি আবার প্রমাণ দাও বলে তাদের এই ভোটার তালিকায় নামই উঠলো না। পরে কি হবে কেউই জানে না। এবং তার মধ্যে আমরা আমাদের এই চ্যানেলে খবরও দেখিয়েছিলাম যে মৃত বলে দেখানো হচ্ছে, তারা দৌড়ে গেছে যে আমরা তো মরিনি, আমাদের নাম কেন এই নতুন করে বাদ দেওয়া হলো। পশ্চিমবঙ্গের অদ্ভুতভাবে মধ্যবিত্ত বাঙালি, এই যে আমি একেবারে স্পেসিফিক আছি, সেই মধ্যবিত্ত বাঙালির সাথে কথা বলে আমার মনে হচ্ছে তারা দুটি ভাগে বিভক্ত। এক পক্ষ কিছু মধ্যবিত্ত বাঙালি যারা এগেনস্ট দ্য বিজেপি, এগেনস্ট ফ্যাসিস্ট ফোর্স, এগেনস্ট এনআরসি মুভমেন্ট, তারা হয়তো বিষয়টা নিয়ে আলোচনা করছে। কিন্তু আর একটা মধ্যবিত্ত হিন্দু বাঙালি, আমি আরো স্পেসিফিক্যালি বললাম, তাদের মাথার মধ্যে কোথাও ঢুকে গেছে যে বাংলাদেশ থেকে প্রচুর মুসলমান ঢুকে গেছে, রোহিঙ্গা ঢুকে গেছে, এবং তারা চাইছে ভয়ঙ্কর ভাবে এসআইআর হলে সব টাইট খাবে। এই যে মধ্যবিত্ত বাঙালির এই মানসিকতাটাকে, মধ্যবিত্ত হিন্দু বাঙালির এই মানসিকতাটাকে আপনি কিভাবে বিশ্লেষণ করছেন? তারপরে আসবো 2019-এ নো এনআরসি মুভমেন্টের কথা, এটা যদি একটু বলুন। আচ্ছা, প্রথমেই বলি যে রাজনৈতিক দলগুলো একটা অদ্ভুত একটা শব্দ ব্যবহার করছে। কোনো বৈধ নাগরিক বাদ গেলে আমরা ছেড়ে কথা বলবো না। মানেটা কি? মানেটা, এটা 3টে মানে আছে। একটা মানে কি? বৈধ নাগরিকও বলছে না, বৈধ ভোটার বলছে। বৈধ ভোটার বাদ গেলে ছাড়বো না। এটার মানেটা কি? এটার মানেটা 1 নম্বর মানে হচ্ছে আগে হোক তারপর দেখবো। তার মানেটা কি? মানে এসআইআরটা হয়ে যাক। না, এসআইআর হয়ে যাক, এসআইআর হয়ে যাক। দেখুন আপনি, এসআইআর ব্যাপারটাকে এমন ভাবে সাজানো হয়েছে, ড্রাফট তালিকা, অর্থাৎ 24শে জুন বিহারে সার্কুলার হয়েছে, 25শে জুন থেকে এসআইআর শুরু হয়েছে, 25শে জুলাই আপনার ড্রাফট তালিকা বেরিয়েছে। ড্রাফট তালিকা প্রকাশ পাওয়ার পর বোঝা যায় যে কে বাদ গেছে কে নেই। আর নির্বাচন কমিশনের নিয়ম হচ্ছে ওয়ান্স ড্রাফট তালিকা বেরিয়ে গেল মানে তোমার আর কারোর কিছু করার থাকবে না। তাহলে পশ্চিমবঙ্গ ড্রাফট তালিকাটাই অন্যতম বিষয় হয়ে যাবে সব জায়গায়। তাহলে এবারে দেখুন মজা, দেখুন একজন ভোটার বাদ গেল ছাড়বো না, মানে ড্রাফট তালিকা বেরোক। তারপর ড্রাফট তালিকা বেরোলে তুমি ভাই কি করবে? এইটার মূল উদ্দেশ্য হচ্ছে, আপনি জানবেন পশ্চিমবঙ্গের প্রতিটি রাজনৈতিক দল অন্তত আমার থেকে ভালো জানে এসআইআর এ কি হতে চলেছে। আমি 100 ভাগ জেনে বুঝে বলছি আমার থেকে কি হতে যে পশ্চিমবঙ্গে অন্তত কয়েক মানে নিয়ারলি 1 কোটির বেশি মানুষ তারা ভোটার তালিকা থেকে বাদ যাবে। ভোটার তালিকা থেকে বাদ যাবে মানে যারা আছে, শুভেন্দু অধিকারও তো বলছে 1 কোটি বাদ যাবে, ভুয়ো আছে সব। দেখুন মানে আপনি যেটা বলছেন যে জেনুইন মানুষ বাদ যাবে, শুভেন্দু অধিকারীরা বলছেন ভুয়ো মানুষ বাদ যাবে। আমি মনে করছি না পশ্চিমবঙ্গে একজনও বাংলা ভাষাভাষী বা হিন্দি ভাষাভাষী মানুষ অন্য কোনো দেশের আছে। আমি বিশ্বাস করি না, আমি মনেও করি না। কেন? ভারতবর্ষের সংবিধান আমাকে সে অধিকার দিয়েছে যে বলেছে যে দেশভাগের জন্য কোনো বাংলাভাষী মানুষ যদি ভারতবর্ষে এসে বসবাস করে সে ভারতবর্ষের নাগরিক হিসাবে গণ্য হবে। কাজেই দেশের সংবিধান আমার মাথায়। আমি মনে করি এই সংবিধান হচ্ছে আমার যে কোনো পলিটিক্যাল পার্টির থেকে আমার কাছে বড়। সংবিধান বলেছে হিন্দিভাষী বাংলাভাষী কোনো মানুষ সে অন্য দেশীয় হতে পারে না। হতেই পারে পৃথিবীর অন্য অনেক দেশে বাংলাভাষী মানুষ থাকতে পারে, কিন্তু ভারতবর্ষের সীমানার মধ্যে
যে ধর্ম বর্ণনে হোক না কেন, যে বাংলা ভাষায় কথা বলে, বাংলা যার পিতৃমাতৃভাষা, সে কখনো বিদেশি হতে পারে না। এইটা ভারতবর্ষের সংবিধান আমাকে শিখিয়ে দিয়েছে। আমি সংবিধানের ছাত্র, ঠিক আছে। এক, রাজনৈতিক দলগুলো এটা আমার আপনার থেকে ভালো জানে। আর মৃত ভোটার, ভুয়ো ভোটার, তার জন্য সামারি রিভিশন এবং তারপরে যে আপগ্রেডেশন, এটা এনাফ। একজন বিএলও যদি রাজনৈতিক পক্ষপাত দুষ্ট না হয়, তাহলে একজন বিএলও ক্রাইটেরিয়া কি? বিএলও ক্রাইটেরিয়া হচ্ছে সে যে এলাকায় বাস করে, যে বুথের ভোটার, সেই এলাকার সে বিএলও হবে একদম, এবং পুরনো বাসিন্দা হতে হবে। তাহলে একজন বিএলও মাত্র 1200 ভোটার, খুব বেশি হলে 500-600 বাড়ি, সে প্রত্যেকটা বাড়িতে সে জানে। 2002 সালে কি এসআইআর কিন্তু তা হচ্ছে না, তো এসআইআর তা হচ্ছে না, হচ্ছে না তো। এসআইআর তো হচ্ছে, এসআইআর 2002 সালে কি হয়েছিল? বিএলওরা ভোটার তালিকা নিয়ে বাড়ি বাড়ি গেছে, সরজমিনে কথা বলেছে, টিক দিয়েছে, চলে গেছে। এবারে কি করছে? এবারে তারা একটা ফর্ম দিচ্ছে। আমি আপনাকে অনুরোধ করছি, এই এসআইআর ফর্মটাকে মানুষকে দেখার জন্য, পড়ার জন্য অনুরোধ করবেন। এই এসআইআর ফর্মটা যদি কেউ একবার দেখে, তাহলেই সে বুঝে যাবে যে কি হতে চলেছে। আপনার এটা গুগলে পাওয়া যায়, সব জায়গায় পাওয়া যায়। এসআইআর ফর্মটাকে বাড়িতে বাড়িতে দিয়ে আসবে, তার মধ্যে আগে থেকেই দেওয়া থাকবে আপনার তার ছবি, তার অ্যাড্রেস, তার পার্ট নাম্বার, তার বুথ নাম্বার, তার কোন কেন্দ্রে সে ভোটার, সব দেওয়া থাকবে। মধ্যবিত্ত বাঙালি তো খুশি যে আমার নাম উঠে গেল, আপনি যেটা বলছিলেন। মধ্যবিত্ত বাঙালি খুশি, শুধু তাই না, মধ্যবিত্ত ওপার বাংলা থেকে আসা মানুষটা পর্যন্ত খুশি হচ্ছে। কেন খুশি হচ্ছে? যে সে ভাবছে আমার নাম উঠেছে, কিন্তু সে একবারও বুঝছে না যে তার এই এসআইআর এনুমারেশন ফর্মটা ফিল আপ করার মধ্যে দিয়ে তার ঠিকুজি, কুলুজি, কুষ্টি, তার লিগাসি তথ্য সরকার সংগ্রহ করছে এবং সেটা আরজিআই এর কাছে পাঠাবে। আরজিআই, আমি আপনাকে বলছি, আরজিআই এদের যে পরিকল্পনাটা, আমাদের অনুমান এদের পরিকল্পনা হচ্ছে এসআইআর এর মধ্যে দিয়ে তারা গোটা ভারতবর্ষ থেকে সমস্ত মানুষের 18 বছর এবং তার ঊর্ধ্ব মানুষের তারা এই লিগাসি তথ্য সংগ্রহ করবে, করে পশ্চিমবঙ্গ সহ তামিলনাড়ু এবং কয়েকটা রাজ্যে ভোটের পরেই তারা কিন্তু এনআরসি করবে। এই এনআরসির মধ্যে দিয়ে তারা দেশের কারা সরকারের হিসাব মতো কারা নাগরিক নয় এটাকে নির্ধারণ করবে। এটাকে নির্ধারণ তো নির্বাচন কমিশন করতে পারে না, করছেও না, নির্ধারণ করবে। তারপরে 2019 সালে আপনাদের মুভমেন্টটা অ্যাকচুয়ালি কিরকম? না, আপনাকে এইটা 1 মিনিট না বললে হবে না। 2027 সালের পরে আপনার 2027 সালের এপ্রিল মাস থেকে আপনার সেন্সাস আছে। এই যে লোকগুলো এখান থেকে বাদ যাবে, সেন্সাসে কিন্তু ভারতবর্ষে তাদেরকে নাগরিক হিসাবে দেখাবে না, সেন্সাস থেকেও তাদের বাদ দেবে। ধরুন এই সংখ্যাটা প্রায় 15-20 কোটি হবে, সেন্সাস থেকে বাদ দিল, বাদ দেওয়া ভারতবর্ষের নতুন জনসংখ্যা আসবে। তারপর 2028 সালে ডিলিমিটেশন অলরেডি ডিউ হয়ে আছে এবং ডিলিমিটেশনটা করবে, নতুন সরকার গঠন হবে 29-এ। এই হচ্ছে সরকারের পরিকল্পনা। সরকারের পরিকল্পনা কিন্তু পূর্ণাঙ্গ পরিকল্পনা। 2019 সালে আপনারা যেটা করেছিলেন মুভমেন্টটা কিভাবে করলেন? নো এনআরসি মুভমেন্ট যখন আসামে, এটা আমরা অতি সাধারণ মানুষ, কাজকর্ম করে আমাদের সঙ্গে বহু দূর রাজনীতির সম্পর্ক ছিল না। এখনো কোনো রাজনৈতিক দলের সঙ্গে আমাদের কোনো সম্পর্ক সেই অর্থে নেই। আমরা আসামে এই যে এনআরসিটা হচ্ছে, সেই সময় এটাকে নিয়ে আমরা চর্চা শুরু করি, ফেসবুকের মাধ্যমে 2-4 জনের সাথে পরিচয় হয়। তখনই আমরা বলি যে আসলে এটা অন্যায় হচ্ছে, এই অন্যায়ের বিরোধিতা করা দরকার। এবং আমরা সেইটাকে কেন্দ্র করে বিভিন্ন জায়গায় পথসভা, জনসভা করতে থাকি। দেখলাম মানুষ সাড়া দিচ্ছে, তারপর দেখলাম হাজার হাজার মানুষ বেরিয়ে আসছে। তারপর আমরা 19শে ডিসেম্বর কলকাতাতে একটা মহা মিছিলের ডাক দিলাম। সেই দিন দেখলাম লক্ষ লক্ষ মানুষ কলকাতার রাস্তায় নেমে এলো এবং রাস্তা তারা দখল নিয়ে নেয় এবং তারা এনআরসি এনপিআর এর বিপক্ষে আন্দোলন শুরু করে। কাজেই এইখান থেকেই আসলে এনআরসি বিরোধী আন্দোলন আমাদের শুরু, এবং তারপরেই মানুষ সচেতন হয়েছে এবং এনআরসি ব্যাপারে একটা সিদ্ধান্ত নিয়েছে। তারপরে 2020 সালের মার্চ মাসে সরকার
এনআরসি এবং এনপিআর করার সিদ্ধান্ত থেকে সে পিছু হটে। যদিও সে একটা অন্য কথা বলেছে যে করোনা কারণে সে পিছু হচ্ছে, কিন্তু আসলে করোনা কারণে নয়, তার কারণ হচ্ছে সেই সময় কৃষকদের আন্দোলন চলছিল, সেইটাকে কৃষকদের কালা কৃষি আইন করলো, কৃষকদের সঙ্গে সে দীর্ঘ মানে সংঘর্ষেই প্রায় গেছে এবং পরে বাধ্য হয়েছে কৃষকদের দাবি মেনে নিতে। কাজেই সরকার সেন্সাসের মধ্যে দিয়ে এনআরসিটা করতে পারেনি, তার জন্য সরকার এখন এসআইআর এর মধ্যে দিয়ে এইসব সমস্ত তথ্য সংগ্রহ করছে। আপনাদের এই সময় এই নো এনআরসি মুভমেন্টে যারা ছিলেন, আপনারা এই এসআইআর ক্ষেত্রে আপনারা অ্যাকচুয়ালি পশ্চিমবঙ্গের ক্ষেত্রে পলিটিক্যাল পার্টির সাথে কথা বলছেন না নিজেরাই নিজেদের মতো করে প্রতিবাদ করছে? দেখুন, আপনাদের স্লোগান তো নো এনআরসি, নো এসআইআর, নো এনআরসি। এবার সেটাকে ইমপ্লিমেন্ট করার ক্ষেত্রে তো একটা প্রেসার গ্রুপের একটা ব্যাপার থাকে, সেটা কিভাবে? দেখুন, আমরা মূলত নাগরিক আন্দোলন করি। আমরা মনে করি যে রাজনৈতিক দলগুলো তারা ঠিক থাকবে যদি নাগরিক সমাজ তার নাগরিক আন্দোলন গড়ে তুলতে পারে একটা প্রেসার গ্রুপ হিসাবে। তাহলে যখন যে সরকারে আসুক না কেন, যে তারা সেই সরকারের রাজনৈতিক দলের উদ্দেশ্য চরিতার্থ করার জন্য একটা নাগরিক সমাজ থাকবে যারা এটাকে চাপ দিতে পারবে। আমরা এই ফেজে প্রায় সমস্ত রাজনৈতিক দলে, তারা জানে না আমরা তাদের প্রোগ্রামে গেছি, বিভিন্ন মানুষকে দিয়ে ইনফ্লুয়েন্স করার চেষ্টা করেছি, তাদের বক্তব্যকে শোনার জন্য, বোঝার জন্য, তাদেরকে বলার জন্য যে এসআইআর এর বিরুদ্ধে কথা বলার জন্য। যেমন আমি নিজে আরো 3-4 জনকে সঙ্গে নিয়ে পশ্চিমবঙ্গে আপনার এই যে মৌলালী যুব কেন্দ্রে কয়েকদিন আগে বামফ্রন্ট, বিভিন্ন বাম সংগঠনগুলো তারা একটা এসআইআর বিরোধী, আমরা নিজে হাজির হয়েছিলাম। সেখানে গিয়ে আমার কাছে মনে হলো আমি প্রতারিত হলাম। সেখানে গিয়ে মনে হলো যে আসলে এরা মুখে এক কথা বলছে আর কাজে প্র্যাকটিক্যালি সেখানে বলছে যে আমাদেরকে পাড়ায় পাড়ায় এসআইআর যাতে খুব ভালো করে হয় তার জন্য বুথ গড়ে তুলতে হবে এবং এসআইআর এর ভালো করে করার জন্য বিএলএ দিতে হবে, বিএলওদের সাথে। আসলে এরাও এসআইআর করাতে চাইছে। কংগ্রেসের যে অধীর চৌধুরী, সেও এসআইআর করাতে চাইছে। মমতা ব্যানার্জি তৃণমূল কংগ্রেসের ক্ষেত্রে আমরা যেটা দেখছি, সেও আসলে এসআইআর এর বিপক্ষে কথা বলছে না। আমরা তাকে বারবার অনুরোধ করেছিলাম যে কেরালা বিধানসভায় এসআইআর এর বিপক্ষে রেজলিউশন নিয়েছে, আপনারা অন্তত বিধানসভায় একটা রেজলিউশন নিন। আপনারা তো এর আগে এনআরসির বিরুদ্ধে পশ্চিমবঙ্গ বিধানসভায় রেজলিউশন নিয়েছিলেন। আমরা বারবার অনুরোধ করেছি, আমরা ওনাকে চিঠি দিয়েছি, আমরা কলকাতাতে সভা করে পশ্চিমবঙ্গ বিধানসভায় আমরা রেজলিউশন পাঠিয়েছি, রিকোয়েস্ট করে যে আপনারা একটা মেমোরেন্ডাম পাঠিয়েছি যে আপনারা বিধানসভায় রেজলিউশন নিন। কিন্তু আমরা কোনো রকম আপনার দেখছি না, কোনো রকম আমরা হেলদোল দেখছি না, বরং একটা প্রতারণামূলক একটা বক্তব্য আছে, একজনও ভোটার বাদ গেলে দেখে নেব। আসলে তার মানে হচ্ছে এটা হয়ে গেল। দীর্ঘ আলোচনা হলো, আশা করি পরবর্তীকালেও আমরা এই ব্যাপারে নজর থাকবে। অলরেডি ইলেকশন কমিশনার সমস্ত রাজ্যের চিফ ইলেকশন অফিসারদের ডেকে পাঠিয়েছেন, আলোচনা হয়ে গেছে, আপনারা জানেন যে কিভাবে এসআইআর সারা দেশ জুড়ে করা যায়। আমাদেরও নজর থাকবে। আপনারা দেখতে থাকুন প্রসূন আচেরিয়া জার্নালিস্ট চ্যানেল। সকলকে ধন্যবাদ, নমস্কার।